আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমার ক্লাস অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের সাথে আমার ক্লাস। তোমাদের সাথে আমার আজকে যে ক্লাসটা আমরা কন্ডাক্ট করব তা হচ্ছে সোশ্যাল সাইকোলজি, সমাজ মনোবিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা যে ক্লাসগুলো আপলোড করেছি, দয়া করে তোমরা ক্লাসগুলো দেখবে, যখনই সময় পাও দেখবে, প্রয়োজনে নোট ডাউন করবে, অবশ্যই পড়াশোনার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো। ব্যক্তিত্বের ইংরেজি শব্দ হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে। প্রাচীনকালে রোমে অভিনেতারা মঞ্চে যে মুখোশ পরে অভিনয় করতেন, সেখান থেকেই আসলে পার্সোনালিটি শব্দটির উদ্ভব হয়েছে। কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীরা পার্সোনালিটিকে একটা বিস্তৃত অর্থে ব্যবহার করেছে, পরিবেশের সাথে এক বিশেষ ধরনের সঙ্গতিপূর্ণ উপযোজন। মনোবিজ্ঞানী উডওয়ার্থ বলছেন, ব্যক্তিত্ব হলো ব্যক্তির আচরণের সামগ্রিক রূপ, অর্থাৎ হোলিস্টিক একটা অ্যাপ্রোচটা হচ্ছে মানুষের ব্যক্তিত্বের আচরণের সামগ্রিক আচরণের বহিঃপ্রকাশটা হচ্ছে ব্যক্তিত্ব। আর মনোবিজ্ঞানী অলপোর্ট বলছেন, ব্যক্তিত্ব হলো ব্যক্তির মনোদৈহিক প্রক্রিয়াসমূহের এক গতিময় সংগঠন, যা পরিবেশের সাথে তার অনুপম অভিযোজন নির্ধারণ করে। অর্থাৎ পরিবেশের সাথে মানুষ যে নিজেকে খাপ খাইয়ে নেয়, এটাই হচ্ছে ব্যক্তিত্ব। অলপোর্টের সংজ্ঞাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে তিনটা বৈশিষ্ট্য পাই। নাম্বার 1, ব্যক্তিত্ব হলো চিরগতিশীল। নাম্বার 2, ব্যক্তিত্ব হলো জৈবিক এবং মানসিক সত্তা। নাম্বার 3, ব্যক্তিসত্তা বলতে ব্যক্তির কোনো কাজ বা আচরণকে বোঝায়। তাহলে আমরা সামগ্রিকভাবে বলতে পারি, ব্যক্তিত্ব হলো ব্যক্তির সামগ্রিক আচরণের বৈশিষ্ট্য, যা তার পোশাক আশাকে, যা তার কথাবার্তায়, যা তার চলাফেরায়, অর্থাৎ তার সামগ্রিক আচরণের মধ্যে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয় ব্যক্তির ব্যক্তিত্বটা। ব্যক্তির ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো আছে, তোমরা একবার দেখে নেবে, আমি তো বললামই। তারপরে হচ্ছে ব্যক্তিত্বের উপর সংস্কৃতির প্রভাব, অন্তর্মুখী ব্যক্তিত্ব, বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য, এগুলো একটু তোমরা দেখবে। আজকে আমি যেটা আলোচনা করব, ফ্রয়েডের তত্ত্বটা নিয়ে আলোচনা করব। ব্যক্তিত্ব বিকাশের তত্ত্ব নিয়ে ফ্রয়েড এবং অ্যাডলারের দুটো গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আজকে আমরা ফ্রয়েডের তত্ত্বটা নিয়ে আলোচনা করি। ফ্রয়েড মনোবিজ্ঞানে ব্যক্তিত্ব বিকাশের যতগুলো তত্ত্ব আছে, তার মধ্যে সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বটা অনেক বেশি প্রভাবশালী একটা তত্ত্ব। সিগমন্ড ফ্রয়েড 1856 সালে জন্মগ্রহণ করেছেন, 1939 সালে মৃত্যুবরণ করেছেন। উনি ভিয়েনার অধিবাসী ছিলেন, অস্ট্রিয়ার ভিয়েনায়। একজন চিকিৎসক হিসেবে মানসিক রোগ চিকিৎসার কৌশল আয়ত্ত করতে গিয়ে মনসমীক্ষণ তত্ত্বের প্রাথমিক চিন্তাভাবনা শুরু করেন সিগমন্ড ফ্রয়েড, এবং এটা 1930 সালে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস গ্রন্থের মধ্য দিয়ে সুস্পষ্ট হয়ে ওঠে। ফ্রয়েডের ব্যক্তিত্বের মনসমীক্ষণ তত্ত্বের প্রধানত দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে ব্যক্তিত্বের কাঠামো বা স্ট্রাকচার অফ পার্সোনালিটি, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি বা ব্যক্তিত্বের ক্রমবিকাশ। আচ্ছা, এবার আমরা দেখি ব্যক্তিত্বের কাঠামো কি। ফ্রয়েডের মতে মানুষের ব্যক্তিত্ব তিনটা সত্তার সমন্বয়ে গঠিত হয়, ইড, ইগো, সুপার ইগো। তোমরা এগুলো শুনে থাকবে। ইড, ইগো, সুপার ইগো, এই তিনটা সত্তার মাধ্যমে মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। এখন এসো আমরা দেখি ইড কি। ইড হচ্ছে মানুষের জন্মগত জৈবিক সত্তাকে বলা হয় ইড বা আদি সত্তা। আদি সত্তা হচ্ছে সাইকিক এনার্জি বা মানসিক শক্তির উৎস, যা ব্যক্তিকে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যায়। আদিসত্তা থেকে শক্তি সংগ্রহ করে ইগো এবং সুপার ইগো তাদের নিজ নিজ কাজ করে থাকে। আদিসত্তার কাজ শুধু জৈবিক প্রয়োজনগুলো চরিতার্থ করা ও দুঃখ এড়িয়ে চলা। আদিসত্তার সুখ নীতি বা প্লেজার প্রিন্সিপাল নীতি মেনে চলে। এটি সকল সময় সুখ চায়, আনন্দ চায়, তৃপ্তি চায়। এটি ব্যক্তিত্বের একটি অবচেতন স্তর, আনকনশিয়াস লেভেল।
এই সত্তাটি অন্ধের মতো জৈবিক প্রেষণা চরিতার্থ করার জন্য ব্যস্ত থাকে। দুঃখ কষ্ট পরিহার করে আনন্দ পাওয়ার জন্য আদিসত্তা দুটো প্রক্রিয়ার সাহায্য নিয়ে থাকে, রিফ্লেক্স অ্যাকশন এবং প্রাইমারি প্রসেস। আচ্ছা, এবার আসো ইগো বা অহং। অহং হচ্ছে ব্যক্তিত্বের বাস্তব সত্তা। এই সত্তার কাজ হচ্ছে আদিসত্তার কামনা ও বাস্তবতার মধ্যে সমন্বয় সাধন করা। ইটা হচ্ছে অনেক বেশি প্লেজার প্রিন্সিপাল, সুখ নীতি মেনে চলে। সেখানে ইগোটা হচ্ছে রিয়েলিটি প্রিন্সিপাল, বাস্তবতার নীতি অনুসরণ করে চলে। অহংকে বা ইগোকে ব্যক্তির কার্যনির্বাহী সত্তা বলা হয়, কারণ এটি ব্যক্তির সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। আদিসত্তার কোন কামনা পূর্ণ করতে হবে, কোন ইচ্ছেটা পূর্ণ হবে, সেটা ইগো ঠিক করে দেয়। আদিসত্তা বা ইড এবং সুপার ইগোর বহু পরস্পর বিরোধী চাহিদার মধ্যে সমন্বয় সাধন করে হচ্ছে ইগো। আগেই বলেছি ইগোটা হচ্ছে বাস্তবতার নীতি অনুসরণ করে চলে। ফ্রয়েডের মতে ইগো যখন ইডের তীব্র কামনা ও সুপার ইগোর কঠোর নিয়ম কানুনের মুখে তার সমন্বয় ক্ষমতা হারিয়ে ফেলে, তখনই আসলে ব্যক্তিত্বের বিপর্যয় ঘটে। সুপার ইগো ব্যক্তিত্বের কাঠামো সর্বশেষ সত্তা হচ্ছে সুপার ইগো। এই সত্তাটি ব্যক্তিত্বের নৈতিক হাতিয়ার, যাকে আমরা বিবেক বলে থাকি। এই সত্তাটি বাস্তব অপেক্ষা আদর্শকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সুপার ইগো ন্যায় অন্যায়, ভালো মন্দ, ঠিক ব্যাঠিক প্রভৃতি মূল্যবোধ দ্বারা চালিত হয়। সমাজের শাস্তি এড়ানোর জন্য শিশু যখন সমাজের বিধি নিষেধকে নিজের বলে গ্রহণ করতে শেখে, তখনই জন্ম হয় সুপার ইগোর। সুপার ইগোর কাজ হচ্ছে নাম্বার 1, আদিসত্তার বা ইডের আক্রমণাত্মক আবেগকে দমন করা। 2, ইগোর বাস্তবধর্মী লক্ষ্যবস্তুর পরিবর্তে আদর্শধর্মী লক্ষ্যে প্রভাবিত করা। এবং নাম্বার 3, পূর্ণতা অর্জনে ব্যক্তিত্বকে উদ্বুদ্ধ করা। নবজাত শিশুর, একটা নিউবর্ন বেবি যখন জন্মগ্রহণ করে, তখন তার সবটুকুই হচ্ছে আসলে ইড। তারপর যতই বয়স বাড়তে থাকে, তার মধ্যে ইগো আস্তে আস্তে গ্রো করতে থাকে। বাস্তব পৃথিবীর অভিজ্ঞতা সঞ্চয় করে বাস্তবসম্মত উপায়ে আদি কামনা বাসনা চরিতার্থ করার নিখুঁত পন্থা সে অনুসন্ধান করে। সবশেষে মা বাবা তাকে সমাজের ভালো মন্দ, ন্যায় অন্যায় সম্পর্কে যেমনটি শিখিয়েছে, সেই বোধ নিয়েই অধিসত্তা বা বিবেক গড়ে ওঠে। কিন্তু আদিসত্তা থেকে ইগো এবং সুপার ইগোর আলাদাকরণের মধ্য দিয়ে বা পৃথকীকরণের মধ্য দিয়ে ব্যক্তিত্বের বিকাশ সবটুকু ঘটে না। এবার আসো দ্বিতীয় অংশে হচ্ছে ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের দ্বিতীয় অংশ হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। ব্যক্তিত্বের বিকাশ কোন কোন স্তরের মাধ্যমে ঘটে থাকে, এটা ফ্রয়েড দেখিয়েছেন। তার মতে ব্যক্তিত্বের বিকাশ শিশু জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত কতগুলো পর্যায় বা ধাপ অতিক্রম করে। এগুলো হচ্ছে দ্য অরাল স্টেজ বা মৌখিক পর্যায়, দ্য অ্যানাল স্টেজ বা পায়ু পর্যায়, দ্য ফ্যালিক স্টেজ বা লিঙ্গকাম পর্যায়, এবং দ্য জেনিটাল স্টেজ বা যৌন পর্যায়। তাহলে দেখো অরাল স্টেজে শিশুর কি হয়। অরাল স্টেজে শিশু ব্যক্তিত্বের বিকাশের সর্বপ্রথম স্তর হচ্ছে এই অরাল স্টেজ। এই স্তরটি শিশু জন্মের পর থেকে, অর্থাৎ 0 থেকে 18 মাস পর্যন্ত হচ্ছে এই স্তর। এই সময় শিশু মায়ের দুধ পান করে সে আনন্দ পায়। তারপর যখন দাঁত ওঠে, তখন সে আস্তে আস্তে কামড় দিয়ে খাবার গ্রহণ করতে শেখে। সেই বয়সে শিশুর মুখই হলো যৌন পরিতৃপ্তির উৎস। ফ্রয়েড মনে করেন, প্রথম বছর যদি শিশুর স্তন্যপান স্পৃহা তৃপ্তিদায়ক হয়, তাহলে সে ভবিষ্যৎ জীবনে আশাবাদী হবে। কিন্তু শিশুর মুখকামিতা ব্যাহত হলে পরবর্তী জীবনে সে আক্রমণাত্মক হয়ে ওঠে। সে তর্ক করা, বক্তৃতা দেয়া বা মদ পান করা, সিগারেট খাওয়া, এই ধরনের বাজে অভ্যাসগুলোর সাথে সে নিজেকে ইনভলভ করে ফেলে, যদি তার অরাল স্টেজে কোনো রকম বাধা প্রাপ্ত হয়। 2 নাম্বার হচ্ছে অ্যানাল স্টেজ বা পায়ু পর্যায়। শিশুর 1 থেকে 3 বছর পর্যন্ত পায়ু পর্যায়। এই বয়সে যখন শিশুকে স্তন্য পান করা থেকে বিরত করা হয়, তখন শিশু যৌন তৃপ্তির পথ হিসেবে পায়ুদারের উদ্দীপনাকে বেছে নেন। শিশু মল ত্যাগ করে এবং মল চেপে রেখে সে আনন্দ পায়। এ সময় বাবা মা পায়খানা প্রস্রাব বিষয়ে অধিক পরিমাণ নিয়ন্ত্রণ করতে চায় অথবা এ বিষয়ে অধিক কঠোর হয়, তাহলে শিশু পিতামাতাকে শাস্তি দেওয়ার জন্য অসময়ে বা অস্থানে পায়খানা প্রস্রাব করে এবং পরবর্তীকালে তার ব্যবহার নিষ্ঠুর, ধ্বংসমুখী ও বিশৃঙ্খল হয়।
আর সে যদি জোর করে পায়খানা প্রস্রাব চেপে রাখে তাহলে সে পরবর্তীকালে খাপ খেয়ালি পূর্ণ হয়। এগুলো সবই আসলে ফ্রয়েডের মতে উনি বলছেন যে মানুষের ব্যক্তিত্বটা এভাবে বিকশিত হয়। হ্যাঁ, তারপরে আসলে আসো নাম্বার 3, ফ্যালিক স্টেজ বা লিঙ্গকাম পর্যায়। ব্যক্তিত্ব বিকাশের এ পর্যায়ে শিশুর যৌন পরিতৃপ্তির কেন্দ্র হলো যৌন অঙ্গ। 3 থেকে 6 বছর বয়সের মধ্যে শিশুর লিঙ্গকাম পর্যায় শুরু হয়। এই সময় শিশু নিজের যৌন অঙ্গ উদ্দীপিত করে আনন্দ পায়। এই বয়সে বালক ইডিপাস কমপ্লেক্স এবং বালিকা ইলেকট্রা কমপ্লেক্সের মধ্য দিয়ে অতিক্রম করে। ইডিপাস কমপ্লেক্স হচ্ছে পুরুষ শিশুর মধ্যে মায়ের প্রতি যৌন আসক্তি হচ্ছে ইডিপাস কমপ্লেক্স, এবং মেয়ে শিশুর প্রতি পিতার প্রতি যে আকর্ষণ সেটাকে বলা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। কিন্তু এ ধরনের সম্পর্ক স্থাপনে পিতামাতা এবং সমাজের অন্যান্যদের কাছ থেকে বাধা আসে। এসব কমপ্লেক্সের স্বাভাবিক পরিণতি ঘটে ছেলেদের বাবার সঙ্গে এবং মেয়েদের মায়ের সঙ্গে একাত্মতা অনুভবের মধ্য দিয়ে। এই একাত্মতা অনুভবের ফলে ছেলেরা স্বাভাবিকভাবে মেয়েদের প্রতি এবং মেয়েরা স্বাভাবিকভাবে ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু 6 বছর বয়সে সমাজের শাস্তির ভয়ে শিশুরা সব রকম যৌন সম্পর্কগুলো অবদমিত করে রাখে। এই জন্য এই সময়টাকে বলা হয় ল্যাটেন্সি পিরিয়ড বা সুপ্তকাল। যৌন পর্যায় বা জেনিটাল স্টেজ, বয়ঃসন্ধি বা যৌবনে বিপরীত লিঙ্গের যৌন সঙ্গীদের প্রতি ছেলে মেয়েদের আগ্রহ বা আকর্ষণ সৃষ্টি হয়। যৌবনে এ আকর্ষণ স্নেহ, ভালোবাসা, আবেগ, পরোপকার, আদর্শ, চিন্তা, সমাজকর্ম, ন্যায়ের প্রতিষ্ঠা ইত্যাদির মাধ্যমে প্রকাশিত হয় এবং তারা সামাজিক বাস্তবতা ও সামাজিক মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয় এবং এর পর্যায়ক্রমে সামাজিকীকরণ প্রক্রিয়ার ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়। আচ্ছা, তাহলে এখানে ফ্রয়েডের তত্ত্বের কিছু সমালোচনা আছে। যেমন ফ্রয়েড বলছেন, প্রথমত ফ্রয়েড মানসিক অসুস্থ রোগীদের জীবন ইতিহাস পর্যালোচনা করে তাদের থেকে কোনো তথ্য সংগ্রহ করে ব্যক্তিত্ব সম্পর্কে তথ্য দাঁড় করিয়েছেন। এই তত্ত্বের কোনো পরীক্ষামূলক ভিত্তি নেই। তত্ত্বটি অস্বাভাবিক ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও স্বাভাবিক ব্যক্তিত্বের সব রকম আচরণ ব্যাখ্যায় প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে সন্দেহ থেকে যায়। দ্বিতীয়ত, ফ্রয়েড ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে যৌন কামনার উপর অতিমাত্রায় গুরুত্ব আরোপ করেছেন। বিশেষ করে নবজাত শিশুর যৌন কামনার বৈজ্ঞানিক ভিত্তি নেই, ফলে ফ্রয়েড এবং তার তত্ত্বের অনেক বেশি সমালোচনা করা হয়েছে এই দিকটায়। তৃতীয়ত, ফ্রয়েড ব্যক্তিত্ব গঠনের জৈবিক প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু তিনি ব্যক্তিত্বের উপর সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে সম্পূর্ণরূপে অবহেলা করেছেন। বর্তমানে ব্যক্তিত্বের তারতম্যের উপর সাংস্কৃতিক প্রভাব সর্বাধিক বলে কার্ডিনাল লিল্টন, মার্গারেট মিড প্রমুখেরা মন্তব্য করেছেন বা প্রমাণ করেছেন। ফ্রয়েডের তত্ত্বের অনেক সমালোচনা আছে, তারপরেও আমরা বলতে পারছি সমাজ মনোবিজ্ঞানে এই তত্ত্বের অনেক গুরুত্ব রয়েছে, প্রভাব রয়েছে। ব্যক্তিত্বের বিকাশে ফ্রয়েড শৈশব অভিজ্ঞতার উপর যে প্রভাব উল্লেখ করেছেন, আধুনিক পরীক্ষণে তার সত্যতা অনেকাংশে প্রমাণিত হয়েছে। ফ্রয়েডের তত্ত্ব প্রচুর গবেষণা এবং সমাজ জীবন সম্পর্কে মনোবিজ্ঞানীদের যথেষ্ট আগ্রহ সৃষ্টি করেছে। আর এখানেই হচ্ছে আসলে ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্বের সার্থকতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে অ্যাডলারের তত্ত্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই সবাই আমাদের যে লেকচারগুলো দেয়া আছে ফেসবুক পেজে, মহিলা কলেজ চট্টগ্রাম, এই ফেসবুক পেজে যে তোমাদের ক্লাসগুলো আপলোড করা আছে, দয়া করে তোমরা সেগুলো দেখবে এবং যদি কোথাও কোনো অসুবিধা হয় সেটা অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।